সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইন দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর জাহিদুর রহমান, শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক। এরপর আছেন রাজীবুজ্জামান রতন, সহ সাধারণ সম্পাদক বাসদ। আপনাকে স্বাগত জানাচ্ছি। জাহিদ, আপনাকেও স্বাগত। আজকের দিনের ঘটনা দুটো। বাংলাদেশে হলো ডাকসু নির্বাচন, আর বাড়ির পাশের বাড়িতে নেপালে সরকারের পতন। এক অবিকল চিত্র। ঢাকায় 2024-এর 5ই আগস্ট যা ঘটেছিল, 2025-এর 9ই সেপ্টেম্বরে এসে আমরা একই চিত্র দেখলাম। তো এই পরিস্থিতিতে যেটা নিয়ে আমরা, যেহেতু স্বাভাবিক কারণে আমাদের দর্শকরা তারা ডাকসু নির্বাচনটা কেমন হলো, কীভাবে হলো, হ্যাঁ, নির্বাচনটা নিয়ে অনেক কথাই হচ্ছে। এটা অনেক আলোচনা হবে, রাজনীতিতে তো অবশ্যই আলোচনার বিষয় অবশ্যই দাবি রাখে। নির্বাচন সুষ্ঠু হয়েছে, সুন্দর হয়েছে। সুষ্ঠু আমি কেউ আমি বলবো না, বাট কী হয়েছে, অনেকগুলো কিছু অভিযোগ আছে, মেকানিজমের কথা শোনা যায়। তারপরেও বলবো যে একটা উৎসবমুখর পরিবেশে একটা নির্বাচন হয়েছে, যেটা অতীতে আমরা অনেক দিন দেখিনি আর কি। এই তো শেষ পর্যন্ত বিচারে কি দাঁড়ায় সেটা নিয়ে আমরা এখনই বলতে পারছি না। তবে জাহেদ, আপনি কি বলছেন এটা নিয়ে? ধন্যবাদ। আমি কিছুক্ষণ আগে ছাত্রদলের একটা সংবাদ সম্মেলন হয়েছে, সেটা শুনলাম। তারা বেশ কিছু কঠোর অভিযোগ করেছে। এই অভিযোগগুলো সত্য মিথ্যা আসলে বিবেচনায় নিতে হবে, নিয়ে আসলে তখন সিদ্ধান্তটা নিতে হবে। কিন্তু আপনি যে কথাটা বলছেন, আসলে বাংলাদেশে তো দীর্ঘকাল পর একটা নির্বাচন হয়েছে। দেখেন, নির্বাচন বললে কিন্তু আর কিছু বলতে হয় না, কিন্তু আমরা নির্বাচনের আগে কতগুলো শব্দ ব্যবহার করি: অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক। আমরা এতগুলো বিশেষণ দিয়ে আমাদের দেশে নির্বাচনকে বলি, কারণ আমাদের দেশে নির্বাচন মানে নির্বাচন না। শেখ হাসিনার সময়ে শুধু ক্ষমতায় না, একটা সময় আমরা অনেকেরই মনে থাকবে, আমি তখন অনেক ছোট ছিলাম, কিন্তু আমি পরে শুনেছি এরশাদের সময়ও জাতীয় নির্বাচন ম্যানিপুলেট করছে, কিন্তু লোকাল গভর্নমেন্ট নির্বাচনগুলো মোটা দাগে নাকি ফেয়ার হতো, ওখানে তার বিরুদ্ধের লোকজনও জিতে যেত। তারপরে বিভিন্ন পেশাজীবী সংগঠন, ইনফ্যাক্ট বাংলাদেশে শেখ হাসিনার এই দফার এই রেজিমের আগে মানুষের পেশাজীবী সংগঠনগুলোতে অনেক ক্ষেত্রেই মোটা দাগে ভালো নির্বাচন হতো। সেগুলোতে মানুষজন অনেক ক্ষেত্রেই সরকার বিরোধী লোকজন পার পেয়ে যেত, পাস করত। শেখ হাসিনার সময়ে লোকাল গভর্নমেন্ট ইলেকশন তো বটেই, এরপর কোনো পেশাজীবী সংগঠনে আসলে নির্বাচন বলে কিছু ছিল না। ফলে মানুষের যে নির্বাচনে কত আগ্রহ, নির্বাচনে রেকর্ড সংখ্যক ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন, এত প্যানেল ডাকসুর ইতিহাসে সম্ভবত আর কখনো ছিল না। পজিটিভ দিকগুলো বলি, ক্যাম্পেইন খুব শান্তিপূর্ণ ছিল, খুব এনথুজিয়াস্টিক ছিল, এবং পরস্পর ক্যান্ডিডেটদের মধ্যে আমরা নির্বাচনের আগে খুবই সৌহার্দ্যমূলক সম্পর্ক দেখেছি। তারা যখন টকশোতে এসছেন, তারা যখন ক্যাম্পাসে মুখোমুখি হয়ে গেছেন, পরস্পরের সাথে খুনসুটি করছেন, মজা করছেন, সেগুলোর ভিডিও আমাদের সামনে এসছে। এবং মোটা দাগে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা নির্বাচনের আগেও ঘটে নাই, এমনকি আজকে নির্বাচনের দিন, এ দিনটাতেও ঘটে নাই। এগুলো সবই সুন্দর। এবং আমরা ভোট দেওয়ার জন্য কত মুখিয়ে থাকি, এবং শেখ হাসিনার বিরুদ্ধে আসলে আমাদের প্রধান যে অভিযোগ, যে আপনি আমার ভোট দেওয়ার অধিকার নষ্ট করেন। আমাদের অনেকে না ভোট দেওয়ার অধিকারকে ছোট করে দেখানোর চেষ্টা করে। একটা পিপলস রিপাবলিক যদি হতে হয়, ভোটের অধিকার যদি না থাকে, আমরা তো আসলে নাগরিক থাকি না। তাই আমার ভোটে আমি আপনাকে সিলেক্ট করব, আপনি আমার শাসন করার দায়িত্ব নেবেন। না হলে তো রাজাও তো অনেক প্রজাকে ভালো রাখতো। আকবর তার প্রজাদেরকে ভালো রাখছিলেন। উনি রীতিমতো দেওয়ানি আম বলে একটা ব্যবস্থা করেছিলেন, যেখানে উনি বসে সবচেয়ে প্রান্তিক মানুষটার কথা মুঘল বাদশাহ শুনতেন, তার অভাব অভিযোগ নিয়ে সরাসরি বাদশাকে। আজকের বহু প্রেসিডেন্টও তো এগুলো করে না, প্রধানমন্ত্রীও করেন না, উনি করতেন। কিন্তু তারপরও তার রাজ্যে মানুষ সুখে থাকলে তারা প্রজাই ছিল, তারা নাগরিক ছিল না। সো ভোট ব্যাপার। এবং আজকে ওভারওয়েলমিংলি ভোট দিতে এসে, ডাকসু ভোট দেওয়া কিন্তু সোজা না। এক একজন ক্যান্ডিডেটের পেছনে 8-10 মিনিট ভোটারকে ব্যয় করতে হয় বিভিন্ন রকম ভোট দেওয়ার জন্য। বৃষ্টি হলো মাঝে কিছু সময়, তারপরও ভোট দিতে এসে সবই উৎসাহ উদ্দীপনা চমৎকার ছিল। কিন্তু যে অভিযোগটা এসছে, এই অভিযোগটা আসলে কগনিজেন্স এখন নিতে হবে। এবং আমার মাথায় এখন একটা নতুন প্রশ্ন এসে হাজির হলো। কি অভিযোগ? ছাত্রদল যে অভিযোগ করছে, এরকম দুটো জায়গায় তারা পেয়েছে বলছে। সেখানে হচ্ছে যে ছাত্র শিবিরের যে প্যানেল, তাদের ভিপিকে এবং জিএস এর তাদের যে পজিশন, ওগুলোতে ক্রস দিয়ে, ওগুলোতে মার্ক করে করা ব্যালট স্টুডেন্টের হাতে দিয়েছে, এবং স্টুডেন্ট সেটাকে প্রটেস্ট করেছেন। এখন এরকম একটা দুটো যদি পাওয়া যায়, এবং এই ধরনের অভিযোগ একজন কর্মকর্তাকেও প্রত্যাহার করা হয়েছে, এখন এটা যদি একটা দুটো পাওয়া যায়, এটা কোন স্কেলে ঘটেছে ইজ এ কোয়েশ্চেন, এবং এটা মারাত্মক প্রশ্ন। তারা গণনা নিয়ে প্রশ্ন তৈরি করছেন। এখন আমার কাছে একটা জিনিস মনে পড়লো, আমি ঠিক জানি না
এই ভোটে তো নিউট্রাল কোনো পর্যবেক্ষক ছিল না। আমার এখন মনে হচ্ছে ডাকসু নির্বাচনে কি কিছু নিউট্রাল পর্যবেক্ষক আমাদের জাতীয় নির্বাচন যেমন পর্যবেক্ষণ করেন সেরকম কিছু দরকার আছে কিনা, কারণ ওনারা অভিযোগ করলেন, আরেক পক্ষ অভিযোগ অস্বীকার করবেন, তাহলে কি দাঁড়াবে ব্যাপারটা শেষ পর্যন্ত। তারপরেও মানে তারা খুবই ওয়াইড স্কেল অভিযোগ করছেন, আমি জানি না এটা কতটুকু সত্য। একজন কর্মকর্তাকে প্রত্যাহারের মধ্য দিয়ে তো এটা প্রমাণিত হচ্ছে যে আসলে এরকম একটা ঘটনা ঘটেছে। তো সেটা যদি হয়ে থাকে এটা মারাত্মক অ্যালার্মিং ব্যাপার। মানে ডাকসুর মতো একটা নির্বাচনে যদি এই চর্চা হয়, আমাদের জাতীয় নির্বাচনে আসলে কি হবে। আমি আগের যে কনজেনিয়াল অবস্থা ছিল সেটা এখন আর এক্সিস্ট করছে না। আর এর মধ্যে খুবই চমৎকার কতগুলো পলিটিক্যাল ডিসকোর্স এসছে, এগুলো নিয়ে আমরা কথা বলেছি, সোশ্যাল মিডিয়াতে কথা হয়েছে, এগুলো সবই সুস্থতার লক্ষণ। এখন দেখা যাক রেজাল্টের পর পরিস্থিতি কি হয়। অনেক ধন্যবাদ। দেখি রাজিকুজ্জামান রতন কি বলেন আপনার দৃষ্টি থেকে, আপনি নিশ্চয়ই নজর রাখছিলেন। জি, এটা বাংলাদেশ এবং বাংলাদেশের কিছু ইউনিকনেস আছে সমস্ত ক্ষেত্রে। অনেকে বলে যে পৃথিবীর তো অনেক দেশে নামকরা বিশ্ববিদ্যালয় আছে, কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে নিয়ে গোটা দেশ কি এভাবে ভাবে, এই ধরনের কোনো আলোচনা হয় না। এটাই হচ্ছে বাংলাদেশ, যে বাংলাদেশের ছাত্র আন্দোলন, বাংলাদেশের গণ আন্দোলন এবং বাংলাদেশের রাজনৈতিক আন্দোলন, এই তিনটার সঙ্গে যে একটা সম্পর্ক আছে, এবং ছাত্র আন্দোলন গণ আন্দোলনকে প্রভাবিত করে এবং গণ আন্দোলন রাজনৈতিক আন্দোলনের রূপ নেয়। ফলে ছাত্র আন্দোলনকে সবসময় শাসক গোষ্ঠী একটা কখনো কখনো সন্দেহের চোখে দেখেছে, কখনো ভীতির চোখে দেখেছে, এবং সে কারণে ছাত্র সংসদগুলোকে সবসময় তাদের নিয়ন্ত্রণে রাখবারও চেষ্টা করেছে। এবং তার পাল্টাটা কী হয়েছে? পাল্টাটা ছিল যে বাংলাদেশের ছাত্র সংসদগুলো, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলো সবসময় অ্যান্টি এস্টাবলিশমেন্ট থাকতো। শাসক গোষ্ঠীর ইচ্ছা থাকতো তাদের নিয়ন্ত্রণে রাখবার, আর সাধারণ ছাত্রদের সবসময় প্রতিবাদী একটা মন ছিল যে তারা ভোট দিত অ্যান্টি এস্টাবলিশমেন্টকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিক একই ঘটনা বারবার ঘটেছে। স্বাধীন হলো দেশ ৭১ সালে, ৭২ সালে কিন্তু ছাত্রলীগ নয়, বিজয়ী হলো ছাত্র ইউনিয়ন। ৭৩ সালে জাসদ ছাত্রলীগ জিতে যাবে এরকম পরিস্থিতি যখন, তখন ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটল। আচ্ছা, ৭৯ নির্বাচনে জিতে গেল কে? জাসদ ছাত্রলীগ। ৮০ নির্বাচনের পরে যেটা জিতলো সেকে বাসদ ছাত্রলীগ। দেখুন, সেই সময় কিন্তু জাসদ কিংবা বাসদ তারা জাতীয় রাজনীতিতে খুব বড় শক্তি না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার তারা পপুলার ভোটে জিতে গেল কেন? কারণ মানুষ কোনো না কোনোভাবে, ছাত্ররা একটা প্রতিবাদের শক্তিকে সামনে দেখতে চেয়েছে। আবার দেখুন, এরশাদ যখন ক্ষমতায় এলো, ৮৯ যে নির্বাচন হলো সেই নির্বাচনে কিন্তু জিতে গেল প্রথমত নতুন বাংলা ছাত্র সমাজ বা জাতীয় ছাত্র সমাজ ক্যাম্পাসে অনেক চেষ্টা করেও তারা ঠাঁই করতে পারেনি, জিতে গেল সেখানে ছাত্র সংগ্রাম পরিষদের প্যানেল, এবং তারপরে আবার ৯০-এর ইলেকশনে কিন্তু জিতলো ওখানে ছাত্র দলের প্যানেল। আবার ধরুন, যখন আওয়ামী লীগের এই প্রতাপের সময়ও ১৫ বছর নানা নাটকীয়তার মধ্য দিয়েও যখন ডাকসু নির্বাচন হলো, তখন কিন্তু ছাত্রলীগ নয়, জিতলো আবার ভিপি হিসাবে নূর। তাহলে একটা প্রতিবাদের জায়গা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভোটের মধ্য দিয়ে তারা প্রকাশ করেছে। এইটাকে যেটা জাহিদ ভাই বললেন, যেটা মানে সুস্থ গণতান্ত্রিক চর্চা হিসেবে দেখলে খুব ভালো হতো। কিন্তু যারা সব কিছুকে নিয়ন্ত্রণ করতে চান, তারা তো বিশ্ববিদ্যালয়কেও নিয়ন্ত্রণ করতে চান, এবং তারা ছাত্রদের মনন জগৎকেও নিয়ন্ত্রণ করতে চান। শেষ পর্যন্ত পারেন না, কিন্তু চেষ্টাটা এটা করেন। এবং তার ফলটা কি দাঁড়িয়েছে দেখুন, বাংলাদেশে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান তো বটেই, এমনকি এমন কোনো প্রফেশনাল গ্রুপ কি আছে যেটাকে তারা নিয়ন্ত্রণ করতে চান নাই, যেটার তারা কোমর ভেঙে দেন নাই, যেটার মধ্যে সুবিধাবাদকে ঢুকিয়ে দেন নাই, যেটার মধ্যে আনুগত্যকে তারা সামনে নিয়ে আসেন নাই। আমরা যখনই নাগরিক বলি, তখন নাগরিক কথার সঙ্গে নাগরিক অধিকার ওতপ্রোতভাবে যুক্ত থাকে, প্রজার সঙ্গে যুক্ত থাকে আনুগত্য, আর নাগরিকদের সঙ্গে থাকে অধিকার। তা নাগরিকরা কোন কোন অধিকার পাবে, সেই অধিকার যারা চর্চা করবে, তাদের সবচেয়ে অ্যাডভান্স স্টেজে যারা আছে, তাদেরকে যদি বলি ছাত্র, এবং তাদেরকে যদি বলি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, সে কিন্তু কোনো মানে টেকনিক্যাল এডুকেশন নেওয়ার জন্য আসেনি, বলছে বিশ্ববিদ্যালয় মানে গোটা দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের সঙ্গে সে পরিচিত হবে। অথবা বিশাল ক্যাম্পাস, শুধু ক্যাম্পাসের অবয়ব নয়, নানা ধরনের ডিসিপ্লিনের এখানে সমাহার নয়, এখানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, তার মধ্য দিয়ে চিন্তার, যুক্তি করার এবং গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার একটা পরিবেশ গড়ে উঠবে, এরকম একটা জিনিস আমরা দেখতে চেয়েছি। কিন্তু ডাকসু নির্বাচনে এই যে পজিটিভ দিকগুলোর পাশাপাশি এই ছোট ছোট দিকগুলো, যেটা আপনি একটু বললেন যে কোনো একটা দোষকে স্বীকার করে নেওয়া মানে দোষটা ঘটেছিল সেটাও স্বীকার করে নেওয়া, কর্মকর্তাকে প্রত্যাহার করা মানে ওখানে একটা ইররেগুলারিটিস হয়েছে এটা স্বীকার করে নেওয়া। এই ইররেগুলারিটিসটা কেন হলো, কারা করতে চাইলো,
এবং এটা করে তাদের কী উদ্দেশ্য তারা হাসিল করতে চাইলেন। দুটো জিনিস হতে পারে, একটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়কে অশান্ত করেই রাখা, এটাও একটা উদ্দেশ্য হতে পারে। দ্বিতীয়ত উদ্দেশ্য হতে পারে যে নির্বাচনের মতন পরিবেশটা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়েই নির্বাচন করা যাচ্ছে না ঠিকমতো, একটা সুষ্ঠু নির্বাচন করা যাচ্ছে না, তাহলে জাতীয় নির্বাচন কি করা যাবে? ফলে যারা নির্বাচনকে ডিলে করতে চান তারাও কিন্তু এখানে একটা বলবো যে তাদের যুক্তির একটা বাতাস পেতে পারেন। ফলে আমার মনে হয় যে এই বিষয়টাকে খুব গুরুত্বের সঙ্গে দেখতে হবে। আমরা শেষ পর্যন্ত দেখি ফলাফল কি হয়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে এই ধরনের ইররেগুলারিটিসটা কেন হবে এইটা কিন্তু শুধু দুঃখজনক নয়, এটা কিন্তু আতঙ্কজনক ব্যাপার। তার সঙ্গে ছোট্ট আর একটা কথা বলি, ক্যাম্পেইনটা হয়েছে খুব দারুণ, কিন্তু এই ক্যাম্পেইনিংয়ের মধ্যে নারী সম্পর্কে বিদ্বেষটা কীরকম হয়েছে। একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রকাশ্যে সে একজন ক্যান্ডিডেটকে গণধর্ষণের হুমকি দিচ্ছে এবং আহ্বান করছে অন্যদেরকে, এই ঘটনাটা ঘটতে পারে। পাশাপাশি অন্যদিকে দেখুন ফেসবুকে কি লিখেছে কি লেখে নাই, এর ফলে তার বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি বা সাইবার সিকিউরিটি একটা মামলা হয়ে সেটা যাচাই করার আগে জেল খাটছেন, এরকম অনেক ঘটনা আছে। বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ঘটনা অনেক আছে, এবং এখানে সাম্প্রদায়িক উন্মাদনা তৈরি করার মতন অনেক ঘটনা আছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ছাত্র এরকম কথা বলতে পারে, এই ছাত্রছাত্রীদেরকে কতখানি অসম্মানিত করে দিলেন, সেটা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি ব্যবস্থাটা নিলেন? সাময়িক একটা বহিষ্কারের ব্যবস্থা নিলেন। এটা কিন্তু গোটা বিশ্ববিদ্যালয়ের পরিবারের মধ্যে অনেক সময় বলে না যে বংশমর্যাদা নিয়ে টান দেওয়ার মতো, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়েও বংশমর্যাদা বলবো না, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়টা যে ভাবমূর্তি নিয়ে আমাদের সামনে উপস্থিত আছে, কিংবা 24-এর অভ্যুত্থানেও যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাত 12টা 1টায় ছাত্রীরা দলে দলে হল থেকে বেরিয়ে এসেছিল সমস্ত কিছু উপেক্ষা করে, সেই ছাত্রীরা এই রকম ডাকসু ইলেকশনের সময় এই ধরনের স্লেজিং বলি বা শেমিং বলি অথবা এরকম নিপীড়ন, মানে মানসিক নিপীড়ন, কালচারাল যদি নিপীড়নের কথা বলি, তার শিকার হবেন, এটাও কিন্তু খুব গভীরভাবে ভাবার বিষয়। আমার অনেক ধন্যবাদ জাহিদ। আপনি এটার রাজনৈতিক প্রভাবটা কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং অনেকে যেভাবে দেখছেন আমি ঠিক সেভাবে দেখি না। মানে আমরা প্রচুর আগ্রহ দেখিয়েছে, কারণটা ওটা বললাম যে যেহেতু নির্বাচন নেই, নির্বাচন ছিল না, আমরা অবশেষে একটা নির্বাচন পেলাম। আর যেহেতু ঢাকা ইউনিভার্সিটি আছে এবং বাংলাদেশের এটাও ফ্যাক্ট, অনেক মুভমেন্টের নেতৃত্ব ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা দিয়েছে, ছাত্র সংসদ থাকলেও দিয়েছে, না থাকলেও দিয়েছে, ফলে এটার প্রতি আগ্রহ ছিল। এখন এই আগ্রহ দেখে কেউ কেউ হয়তো মনে করছেন এর খুবই বড় রাজনৈতিক তাৎপর্য আছে। জাতীয় রাজনীতিতে একটাই তাৎপর্য আছে আসলে, এটা যেহেতু এখন কোনো সরকারি দল নেই, রতন ভাই এটা বলেছেন রাইটলি, অ্যান্টি এস্টাবলিশমেন্ট একটা তাৎপর্য থাকে। আমি ছাত্ররা কনসাস, কিন্তু এই মুহূর্তে তো সেই তত্ত্ব আর নেই, কারণ কোনো দলীয় সরকার ক্ষমতায় নেই। সুতরাং ওর বাইরে কেউ কেউ বলছেন, ধরলাম আমরা যে এই নির্বাচনে যদি ছাত্র শিবির ভালো করেন, এই ধরনের একটা পারসেপশন আছে, কারণ নন শিবির যে ভোট তাদের অনেকগুলো প্যানেলে ভাগ হয়ে যেতে পারে। এখন ছাত্র শিবির যদি খুব ভালো করে সেটার প্রভাব কি অনেক কিছু পড়বে? আমার উত্তর হচ্ছে না। জাতীয় রাজনীতিতে, বিশেষ করে নির্বাচনী রাজনীতিতে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে মূলত মানে আমাদের যতগুলো সিট আছে সেগুলোর মধ্যে ঢাকা ইউনিভার্সিটি বোঝা এবং ডাকসু বোঝা এই মানুষের সংখ্যা অনেক বেশি না। এমনকি ঢাকা শহরের মধ্যে প্রচুর বস্তি এলাকা আছে যাদের দরিদ্র মানুষের প্রতিদিন কাটে তার দৈনন্দিন যে লড়াই আছে সেটার জন্য। সুতরাং ওখানে কেউ জিতলো তার জন্য সে অনেক ভালো কিছু হয়ে গেছে, তার মাদার অর্গানাইজেশনকে ভোট দেব আমার মনে হয় না। ধরলাম আমরা যে সব পূর্ণ প্যানেলে ছাত্র শিবির জিতলো, তর্কের খাতিরে ধরে নিলাম, তো সবচেয়ে কনসাস মানুষ এই দেশে যেখানে থাকে, ঢাকা শহর, চিটাগং বা বড় বড় শহর, ধরে ঢাকা শহরের কথা, আমি তো মনে করি না যে এখানে এককভাবে নির্বাচন করে জামায়াতে ইসলামী একটা সিটও জিতবে এরপরও, ডাকসুতে জেতার পরও। তো সুতরাং এইগুলো আসলে মেজর ইস্যু বলে আমি মনে করি না। তবে একটা অন্য রাজনৈতিক তাৎপর্য হয়তো আছে। দেশের সবচেয়ে সুনামের যে ইউনিভার্সিটি, সেখানে ছাত্র শিবির যদি অনেক বেশি ভালো করে তাহলে তারা নিজেরা খুবই এনার্জাইজড হতে পারে। এটা কিন্তু ভোটে তারা জিতছেন। এর আগে ছাত্র শিবির বা অন্যান্য রাজনৈতিক ছাত্রদল, ছাত্রলীগ ক্যাম্পাস দখলে রেখেছেন দীর্ঘদিন। দুটো ইউনিভার্সিটি ছাত্র শিবিরের দখলে ছিল, আমরা জানি, চিটাগং এবং রাজশাহী। ওটা এক ধরনের দখলদারিত্ব, কিন্তু এখানে জনগণের ভোটে আসার তাদের কিছুটা ইমোশনাল বা সাইকোলজিক্যাল বুস্ট আপ দেবে। আবার উল্টো ঘটনা ঘটবে আমি মনে করি। এডুকেটেড মিডল ক্লাসের মধ্যে অনেকে কিন্তু এই যে আইডেন্টিটি পলিটিক্স তারা করেন। শুধু তাই না, এবারও নির্বাচনে এটা এসছে এবং অনেকে এটা নিয়ে প্রশ্ন তুলছিলেন যে মুক্তিযুদ্ধ ইস্যু,
এগুলো নিয়ে যখন সামনে আসবে তখন অনেকের মধ্যে আবার একটা রেজিস্ট্যান্সও তৈরি হবে যে এরা তো নির্বাচিত হয়ে যাচ্ছে। সুতরাং এই রেজিস্ট্যান্সও কিন্তু আমাদের শিক্ষিত মধ্যবিত্তের মধ্যে আসবে এবং আন্তর্জাতিকভাবেও কিন্তু এই প্রভাব তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। যদিও জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির তারা আমাদের কনস্টিটিউশনাল পলিটিক্স করেন, এর বাইরে যেতে চান না, নির্বাচনী ব্যবস্থার কথা বলেন, কিন্তু জামায়াত রিসেন্টলি শরিয়া আইনের কথাও বলছেন। সুতরাং ওই কথা বলা যে তরুণরা সেটার পার্ট হয়ে জিততে পারছেন, খুব বেশি ভোটের পার্সেন্টেজ হবে না জিতলেও, কারণ আমি মনে করি বাইরেই অনেক ভোট থেকে যাবে, 20%, 25% সর্বোচ্চ ভোট। তো এটা হলেও কিন্তু যেহেতু জিতে গেছেন, সো এটা ন্যারেটিভ তৈরির জন্য কাজে লাগবে ইন্টারন্যাশনাল পলিটিক্সেও, যে বাংলাদেশে দেখো ইসলামিক শক্তিগুলো শক্তিশালী হয়ে উঠছে, জনগণ ভোট দিচ্ছে। সো যারা ন্যারেটিভ তৈরি করতে চায় বাংলাদেশে এই ইসলামী এক্সট্রিমিজম, জামাতকে সেই অর্থে এক্সট্রিমিস্ট হিসাবে ট্যাগ করে না, কিন্তু এটা হতে থাকলে এই প্রবণতা বাড়বে। না, কেউ কেউ বলছেন যে যে মুহূর্তে লাশ কবর থেকে তুলে আগুন দেওয়া হচ্ছে ঠিক সেই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইরকম একটা রাজনীতির মুখোমুখি হতে যাচ্ছে। খুব খুব স্বাভাবিক প্রশ্ন। এবং আমি আবারও বলছি, জামায়াতে ইসলামী যতই তার কনস্টিটিউশনাল পলিটিক্স করবে, ও যে ইসলামী রাজনীতির কথা বলে, ইসলামকে তারা কিভাবে এখানে ইনকর্পোরেট করবে, আজ পর্যন্ত দেখবেন জামায়াত এই তথ্যটা জনগণের সামনে হাজির করেনি। আমি মনে করি আগামী নির্বাচন আগে ইটস আ মাস্ট। শরিয়া আইনের কথা বলছেন, যে শরিয়া আইন বলতে আপনি কি বোঝেন? কারণ এক একজন তাকে কথা, হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবুরনগরী কয়দিন আগে বলছেন ওনারা ভণ্ড, ওনাদের উপরে আস্থা রাখা মানে আপনার ইমান থাকবে না। সো আমরা ধরুন এত গভীরভাবে ইসলাম বুঝি না, তো যারা বোঝেন, যারা ইসলামের নিয়ে কাজ করেন, এক পক্ষ আরেক পক্ষকে বলছেন, ইসলামী আন্দোলন জামায়াতে ইসলামী সম্পর্কে বলছেন, তাদের পীররা বলছেন, সর্বোচ্চ পর্যায়ে যারা আছেন বলছেন দেশ কমিউনিস্টদের হাতে গেলেও ইসলাম টিকে থাকতে পারবে, কিন্তু জামাতের হাতে গেলে ইসলামই টিকে থাকবে না। সো ইসলাম শত্রু হিসেবে পোর্ট্রে করছেন তাদেরকে। তো জামাতকেও আসলে জিনিসগুলো ক্লিয়ার করতে হবে, কারণ শরিয়া আইনের কথা যখন তিনি বলেন তাহলে আমাদের কনস্টিটিউশনাল পলিটিক্সকে তো আপনি আসলে ইগনোর করতে শুরু করেন। সো এই ঝুঁকিগুলো বা এই প্রশ্নগুলো আসবে, আমি মনে করি এটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ তো বটেই। অনেক ধন্যবাদ। রতন, আমাদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ? একটা জিনিস হয় কি, প্রাইমারি পারসেপশন একটা তৈরি হয়, তার একটা কনসিকুয়েন্সেস থাকে মনন জগতে, কিন্তু মানুষের বাস্তব জীবন আবার এমন যে কখনো কখনো ভাবনাগুলো বাস্তবের আঘাতে ঝড়ের যেমন ধুলা উড়িয়ে দেয় সেরকম উড়িয়ে দেয়। ছোট 2-3টা উদাহরণ দেখুন। ভারতে তো বিজেপি ক্ষমতায়, অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানে বিজেপির ছাত্র সংগঠন বিজয়ী হয়েছে, কিন্তু তারপরেও 10 বছরের মধ্যে বিজেপি কি আগের জায়গায় থাকতে পারছে না। কারণ অর্থনৈতিক ক্রাইসিস বলি অথবা সমাজ এবং রাজনীতি বলি, সেটা তাদেরকে কিন্তু চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে। 2 নম্বর হচ্ছে আমাদের এখানেও যদি ধরেন, একদিন তো ছিল ধর্মীয় ভাবমূর্তি নষ্ট করা হয়েছে এই জন্য আক্রমণ করা, কিন্তু সাম্প্রতিক যে কয়েকটা ঘটনা ঘটলো, বিশেষ করে হাটহাজারীতে যে ঘটনাটা ঘটলো, সেটা সুন্নি বনাম কওমি, বা কেউ কেউ বলছেন সুন্নি বনাম ওহাবিদের মধ্যে একটা সংঘর্ষ ঘটলো, যেটা জাহিদ ভাই বললেন যে এইরকম যে প্রবণতাগুলো তৈরি হবে সেগুলো তো এই দেশে থাকবেই। সবচেয়ে বড় কথা, আজকে বাংলাদেশে 24-এর যে গণ অভ্যুত্থানটা হলো, এই অভ্যুত্থানের মূল মানে প্রাণশক্তি কী ছিল? মূল প্রাণশক্তি ছিল বৈষম্যের বিরুদ্ধে ক্রোধ বা ক্ষোভ। সেটা নানাভাবে তার বহিঃপ্রকাশ ঘটেছে। সেটা ভোটের বৈষম্য হয়েছে, সেটা কোটার বৈষম্য হয়েছে, সেটা নরনারীর বৈষম্য হয়েছে, সেটা শ্রমিকের মজুরির বৈষম্য হয়েছে, সবগুলো কিন্তু এক জায়গায় এক কেন্দ্রীভূত হয়েছিল। ফলে ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে কেউ হয়তো খুব বড় বলবো যে প্রাথমিক একটা উন্মাদনা তৈরি করতে পারবেন, কিন্তু আমাদের তো নিজেদের, আমারই পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে ডাকসু নির্বাচনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জিএস নির্বাচিত হলো, চাকসু নির্বাচনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জিএস নির্বাচিত হলো। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টকে সবাই জানে বাসদের ছাত্র সংগঠন। তা আমরা কি বাংলাদেশের রাজনীতিতে খুব বড় কোনো শক্তি হয়ে গিয়েছিলাম? তাই না? ফলে বিশ্ববিদ্যালয়গুলোতে কখনো কখনো, কিংবা আমি বাক্সতে পড়তাম, আমরা জিততে জিততে হেরে গেছি, তাতে কি খুব বড় কোনো প্রভাব পড়েছে? তা না। রাজনীতিতে আবার আরও অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। এটা কখনো কখনো প্রভাব বিস্তার করে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্ররা কি ভাবছে, শিক্ষানীতি নিয়ে তারা কি ভাবছেন, শিক্ষার পরিবেশ নিয়ে কি ভাবছেন, দেশের রাজনীতি নিয়ে কি ভাবছেন, সাংস্কৃতিক পরিমণ্ডলটা কেমন হবে সেগুলো কি ভাবছেন, এগুলো একটা কিন্তু প্রভাব পড়ে। কিন্তু এই প্রভাবটা এমন না যে সব প্রভাবকে ছাপিয়ে যাবে, ফলে এটাকে দিয়েই সব কিছু বিবেচনা করা ঠিক হবে না। তবে একটা জিনিস এখানে হবে এবার ডাকসুতে, যদি ধরুন এইরকম হয় যে শিবির জিতে গেল, তাহলে কিন্তু সে একটা কলঙ্কজনক বিজয়ের কথা বলবে যে সে তো শুরু থেকে এরকম অনিয়ম করেছে। আর যদি হেরে যায়,
তাহলেও তাকে এটা খেসারত দিতে হবে, এত কিছু করেও ভাইস চ্যান্সেলরকে পাশে রেখেও জিততে পারলেন না। ফলে হবে কি, এইটা করতে গিয়ে মানে দুই দিকেই তারা একটু সমস্যা পড়লেন। আর একটা জিনিস খুবই মানে মানে বলবো যে হতাশাজনক বিষয়, যে ডাকসু নির্বাচনের মতো নির্বাচনে হলগুলোতে কেউ প্যানেল দিতে পারলো না ছাত্রদল ছাড়া। তার মানে গত 15 বছর বিরাজনীতিকরণ বা ভিন্ন মতকে দমন করতে করতে এমন জায়গায় নিয়ে গিয়েছিল ছাত্রলীগ যে কারো কোনো সাংগঠনিক অস্তিত্বই হলগুলোতে ছিল না। ফলে এটা একটা চিত্র তুলে ধরুন না, যে 39,000 ছাত্রছাত্রী ভোটার যেখানে, এবং খেয়াল করে দেখুন যে 600 একর জায়গার উপরে 39,000 ভোটার কনসেন্ট্রেশন, এবং বাংলাদেশের সবচেয়ে সচেতন ভোটারের কনসেন্ট্রেশন, সেইখানে হলগুলোতে প্যানেল দেওয়া যাচ্ছে না। তা রাজনীতিটাকে কিভাবে মানে বলবো ফ্যাসিস্টিক অ্যাটিটিউড দিয়ে অথবা প্র্যাকটিস দিয়ে ক্যাম্পাসটাকে রাজনীতি শূন্য করা, অথবা প্রতিবাদহীন করা, অথবা বিপক্ষ শক্তি ক্যাম্পাস থেকে এলিমিনেট করার যে প্রক্রিয়াটা চলেছিল, এই যে গত 1 বছরে যে পরিবেশটা তৈরি হয়েছে, সেখানে একটা সিস্টেমেটিক পলিটিক্স চালু করার সুযোগ এসেছিল। সেই সুযোগটা কিন্তু একটু প্রশ্নবিদ্ধ হয়ে গেল। যদি নির্বাচনটাকে, যেটা আমরা বলি যে নির্বাচনের আবার মানে সুষ্ঠু অবাধ কি, নির্বাচন এটা মানেই তো সুষ্ঠু হবে, যেমন সৎ বিচারপতি, এই কথা বলার কোনো মানে নেই। তিনি একজন নিরপেক্ষ শিক্ষক, এই কথা বলা, কিন্তু আমরা বলি এগুলো যে তিনি খুব নিরপেক্ষ শিক্ষক। শিক্ষক মানেই তো নিরপেক্ষ হবেন, তিনি সকল ছাত্রকে তার যতটুকু জ্ঞান আছে তা দিয়ে তিনি উজ্জীবিত করবার চেষ্টা করবেন, শিক্ষিত করবার চেষ্টা করবেন। সেরকম নির্বাচনটা তো তাই হবে। কিন্তু এই নির্বাচনটা একটা সুযোগ ছিল, সেই সুযোগটা আমরা মনে করি যে কর্তৃপক্ষ খুব ভালোভাবে কাজে লাগাতে পারলো না। এটা অন্তত একটা দৃষ্টান্ত হতে পারতো। ঢাকা বিশ্ববিদ্যালয় শুধু আন্দোলনের সূতিকাগার নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় দৃষ্টান্ত স্থাপন করারও জায়গা, যে একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে দেখো কি দারুণ একটা নির্বাচন আমরা করতে পেরেছি। সেই সুযোগটা মনে হয় একটু প্রশ্নবিদ্ধ হলো, সুযোগটা খুব ভালোভাবে কাজে লাগালেন না, বা খুব খারাপ ভাষায় বললে সুযোগটা হারানো হলো। অনেক ধন্যবাদ। একজন সরকারের দায়িত্বশীল উপদেষ্টা বলছেন যে এই নির্বাচন হচ্ছে, ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে জাতীয় রাজনীতির মডেল। মডেল খুব খারাপ হয়েছে। নির্বাচনের আগে যদি আমরা যাই, মডেলটা খারাপ ছিল না। আমি আবার বলছি, রতন ভাই খুবই ভয়ঙ্কর দুটো ঘটনার কথা আনলেন, যে ওই নারীকে হুমকে দেওয়া বা এগুলো বিভৎস, এটা সরিয়ে রাখলে মডেল ওয়াজ গুড, সত্যিকার অর্থে গুড। আমি একটা ভিডিও দেখেছি যেখানে সবচেয়ে টাফ কম্পিটিশন হবে, এরকম দুজন ক্যান্ডিডেট মুখোমুখি হয়েছেন, তারা পরস্পর জড়িয়ে ধরে ফান করছেন, এবং সত্যই অনলাইনে হয়তো প্রচুর ঘৃণার সূচক ভাষা ব্যবহৃত হয়েছে, কিন্তু আমাদের অন ক্যাম্পাস তেমন কিছু হয়নি। বা এই দুটো সংগঠনেরই কিন্তু শক্তি যথেষ্ট আছে, বা বিএনপি ক্ষমতায় নেই, কিন্তু পপুলার পারসেপশন হচ্ছে বিএনপি নির্বাচন হলেই ক্ষমতায় যাবে, তাদেরও যথেষ্ট জনশক্তি আছে, ছাত্র শিবিরেরও আছে, যে কোনো সময় একটা উত্তেজনা তৈরি হয়ে সেখানে একটা হাঙ্গামা তৈরি হতে পারতো। বা এখনও বিএনপি অভিযোগ করছে, কিন্তু আমরা এখন পর্যন্ত পরস্পরের মধ্যে সমস্যা দেখি নাই। কিন্তু বাকি এখন বলি যেটা, সেটা হচ্ছে সব ঠিক আছে, কিন্তু নির্বাচনের মূল যে প্রসেস, এই সব কিছু যে মূল কাজটার জন্য, সেটা নিয়ে যে অভিযোগ আছে, এগুলো যদি এস্টাবলিশড হয়ে যায়, এগুলো যদি হয়ে যায়, তাহলে এটা খুব মারাত্মক। কিন্তু জাতীয় নির্বাচনের মানে যে মডেলটার কথা বলছেন, জাতীয় নির্বাচন কি ঠিক আছে? মানে কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, এখনো তো ঐক্যমত হয় নাই তো। একদমই তাই। কিন্তু আমি বলছি, সামনে যখন নির্বাচনটা হবে, সেটা যদি এখানে যা যা ঘটেছে, যদি আজকের দিনটার অভিযোগ না থাকতো, এটা মডেল হিসাবে নিতে পারতাম আমরা, দ্যাট ওয়াজ নট ব্যাড। কিন্তু স্বাভাবিকভাবেই ক্ষমতায় যাওয়া নিয়ে প্রশ্ন। আর আপনি বলছেন এখন যেই ট্র্যাকে আমরা যাচ্ছি, এটাও খানিকটা মিল আছে। আমি মিলটা বলি, এই যে নির্বাচনটা হতে যাচ্ছিল, এটা কিন্তু সব ছাত্র সংগঠন ইকুয়ালি চায় নাই। তারপর একটা পর্যায়ে সবাই অ্যাগ্রি করেছে এবং গেছে। আমি মনে করি ওইভাবে মিলবে। আমি খুব ধারণা করি এখন যে অনিয়ম, মানে যে অনৈক্য আছে নির্বাচন নিয়ে, সেটা যতদিন নির্বাচনের দিন এগিয়ে আসবে, এই অনৈক্য কমে যাবে। এবং যারা অনেক মানে নানান রকম শর্ত দিচ্ছেন নির্বাচনের সাথে, সেই শর্তগুলো তারা তো আসলে মূলত ওই শর্তগুলোই প্রধান কারণ বলে আমি মনে করি না। তাদের কিছু চাওয়া পাওয়া আছে, তারা সেটা পেতে পারেন বা নাও পেতে পারেন। না পেলেও তার তখন মনে হবে আচ্ছা আমরা পেলাম না, কিন্তু আমাদের নির্বাচনে যাওয়া ছাড়া উপায় নেই, এই পরিস্থিতি হতে পারে। সো আমি মনে করি মোটামুটি কাছাকাছি মডেলে যাবে। কিন্তু নির্বাচনের দিন যে পরিস্থিতি তৈরি হলো, যে অভিযোগ তৈরি হলো, এটা যদি মডেলের পার্ট হয়, এটা না হয় একটা ছাত্র সংসদ নির্বাচন, জাতীয় নির্বাচনে যদি এই ধরনের অভিযোগ হয় যে এখানে নির্বাচন ঠিকঠাক হয় নাই, এখানে ম্যানিপুলেশন হয়েছে, ইঞ্জিনিয়ারিং হয়েছে, শেখ হাসিনা মডেলের মতো পুরোপুরি না হলেও অনেকটুকু হয়েছে, তাহলে এটা একটা ডিজাস্টার। আমরা খুব বড় বিপদে পড়ে যাব। সেই বিপদটা কি? মানে
পরবর্তী যে সরকার আসবে, যে রতন ভাই বললেন যে ছাত্র শিবির যদি জিতে যায় তার উভয় সংকট হলো, এখানে না হয় একটা প্রতিষ্ঠানের ছাত্র সংসদ নির্বাচন, দেশের ক্ষমতায় আসবে একটা দল যার নির্বাচিত হওয়াটা মানে শুধুমাত্র এথিক্যালি না, আইনগতভাবেও প্রশ্নবিদ্ধ। বাংলাদেশ কিন্তু একটা টার্ময়েলের মধ্য দিয়ে যাচ্ছে। আপনি যে নেপালের কথা বললেন, আমরা সেই প্রসঙ্গে আলোচনায় আসবো। সো ওই রকম অবস্থায় একটা সরকার যখন নৈতিকভাবে শক্তিশালী হবে না, যে তার নির্বাচনী প্রশ্নবিদ্ধ, তখন কিন্তু আমরা খুব বড় অস্থিরতার মধ্যে ঢুকে পড়তে পারি। এবং এই অস্থিরতা মানে হচ্ছে এখানে প্রচুর খেলোয়াড় আছে, অনেক খেলোয়াড় ঢুকে পড়তে পারে। সো আমাদের সিকিউরিটি কোয়েশ্চেনের মধ্যে পড়বে। সো নির্বাচনে, জাতীয় নির্বাচনে এই প্রশ্ন ওঠার কোনো রকম কোনো সুযোগ নেই। মানে না, কিন্তু জাহেদ আপনি জানেন যে এই মুহূর্তে এই ন্যারেটিভসটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে 24 ঘন্টা পরেই। এই রেজাল্ট যদি এই হয় তাহলে কিন্তু ন্যারেটিভস চেঞ্জ হবে। খুব স্বাভাবিক যে একটা ছাত্র সংসদ নির্বাচন যদি, যে আলাপ হচ্ছে যারা নির্বাচন পেছাতে চায়, ঠিকঠাক মতো না করা যায়, তাহলে জাতীয় নির্বাচন কিভাবে হবে, এই আলাপ আসবে। এবং এটা খুব অস্বাভাবিক না। সো এগুলোই প্রত্যেকটা অ্যালার্মিং জায়গা। আর যদি শেষ পর্যন্ত দিনের শেষে এরকম হয়ে যায় অনেকগুলো জায়গায় যে এই ধরনের ম্যানিপুলেশনের প্রশ্ন আসে, তাহলে তো একদমই একটা শক্তিশালী সরকার তৈরি হবে না। এবং কেউ যদি চায় যে সরকারকে দুর্বল রাখবো, অনেক চক্রান্ত আছে দেশের ভেতরে দেশের বাইরে, তারা তো প্ল্যান করেই এ ধরনের কিছু ঘটনা ঘটাতে পারে, খুবই সম্ভব। অনেক ধন্যবাদ। না, কিন্তু রাজনীতির মাঠে কিন্তু নির্বাচন একদিকে, আর যত মেকানিজম যত কিছু হচ্ছে, এই যে ধরেন বাইরে যে আলাপ আলোচনা হচ্ছে, অনৈক্য থেকে ঐক্যে পরিণত করা হলো না, এর মধ্যে যদি তো নির্বাচনে যাবে বা কী অবস্থা যাবে যাই না, কাল সকালে কী পরিস্থিতিতে দাঁড়াবে এটা কিন্তু বলা মুশকিল। ওইদিকে রাজনীতিটা কিন্তু এখন দেশটা কিন্তু দুভাগে বিভক্ত হয়ে যাচ্ছে, আবার লক্ষ্য করছে নিশ্চয়ই। হ্যাঁ, দেশটা দুভাগে বিভক্ত হচ্ছে। আমি ঠিক এভাবে বলবো না। দেশটা আসলে আশা এবং হতাশায় এখন একটা চরম সন্ধিক্ষণে আছে। অনেক আশা নিয়ে মানুষ অভ্যুত্থানের পরে বুক বেঁধেছিল। দিনে দিনে আশাগুলো কিন্তু হাতছাড়া হয়ে যাচ্ছে বা হতাশায় পরিণত হচ্ছে। এইটা কিন্তু খুব বিপজ্জনক। একটা অভ্যুত্থানের পরে এত অল্প সময়ের মধ্যে মানুষ এরকম অরাজক পরিস্থিতির মুখোমুখি হবে তা কিন্তু কখনো ভাবেনি। এটা কেন হলো? এটা কি পরিকল্পিত ছিল? এটা কি সামর্থ্যের অভাব ছিল? যদি সামর্থ্যের অভাবে অরাজকতা ঠেকানো যায়নি, তাহলে আমরা বলবো সামর্থ্যের যে জায়গায় অভাব ছিল, রাজনৈতিক দলের কাছে সেই সামর্থ্যের ক্ষেত্রে সহযোগিতা চাইতে পারতেন অন্তর্বর্তীকালীন সরকার। আর যদি বলতেন যে তারা মনেই করেছেন যে এরকমই চলতে থাকুক, আমি দেখেও কিছু না দেখার ভান করব, সব কিছুর ব্যবস্থা নেওয়া হবে, উপযুক্ত সময়ে আপনারা সব দেখতে পাবেন, কোনো কিছুকে ছাড় দেওয়া হবে না, কঠোর হাতে দমন করা হবে, এই বিবৃতি দিয়ে তারা শেষ করবেন। আমরা দেখেছি অনেক ঘটনায় উপদেষ্টারাও বিবৃতি দিচ্ছেন সরকারকে দায়ী করে। এগুলো তো মানুষের মনের মধ্যে প্রশ্ন তৈরি করেছে এবং কখনো কখনো মানুষকে ভাবিয়ে তুলেছে, যার কাছে সমাধান চাইব সেই তো দেখি অভিযোগ জানায়, তাহলে মানুষ যাবে কোথায়? এগুলো কিন্তু খেয়াল করা দরকার ছিল। কারণ এই অভ্যুত্থানের পরে নতুন একটা সম্ভাবনার দরজা তৈরি হয়েছিল। কারণ অন্য অভ্যুত্থানের সঙ্গে এই অভ্যুত্থানের একটু পার্থক্য ছিল। আমরা 90 অভ্যুত্থানের সঙ্গে সরাসরি ছাত্র আন্দোলনের সঙ্গে ছিলাম। তখন কিন্তু একটা রাজনৈতিক আন্দোলন চলতে চলতে রাজনৈতিক আন্দোলনের নেতৃত্বেই একটা অভ্যুত্থান হয়েছিল। এই অভ্যুত্থান রাজনৈতিক আকাঙ্ক্ষা নিয়ে হয়েছে, কিন্তু রাজনৈতিক দলের নেতৃত্বে হয়নি। আকাঙ্ক্ষাটা ছিল, কারণ অপোনেন্ট ছিল আওয়ামী লীগ সরকার, তার ফ্যাসিস্টিক আচরণ, তার অগণতান্ত্রিক আচরণ, তার স্বৈরাচারী আচরণ। ফলে এই সরকার থাকলে নির্বাচনও সুষ্ঠু হবে না, দুর্নীতিও বন্ধ হবে না, টাকা পাচারও বন্ধ হবে না, এমনকি আমি সম্মান নিয়ে বাঁচতেও পারবো না। এই জায়গা থেকে তো মানুষ এক জায়গায় হয়েছিল। কিন্তু লিডারশিপটা ওই রকম কোনো দৃশ্যমান লিডারশিপ ছিল না, যেটা 90-এ ছিল 3 জোটের রূপরেখা। এখানে সেরকম কিছু ছিল না। ফলে একটা স্বাভাবিক একটা লেজেস ফেয়ার এটা স্বাভাবিক ছিল যে প্রথম কিছুদিন। কিন্তু 1 বছর পরেও যখন সেগুলোকে হয় প্রশ্রয় দেওয়া হচ্ছে, অথবা কখনো কখনো আড়াল করার চেষ্টা করা হচ্ছে, এটাকে প্রেশার গ্রুপ বলে, কখনো কখনো এটাকে এরকম ভাবার চেষ্টা করছে এটা আমরা দেখেও দেখব না, আমরা দেখতে চাই না, হয়ে যাচ্ছে এরকম। তা এগুলো কিন্তু আমাদের এই অভ্যুত্থান পরবর্তী যে পদক্ষেপটা নেওয়ার কথা ছিল, সেই পদক্ষেপকে শুধু দুর্বল করেছে না, মানুষের আশাবাদকেও প্রশ্নবিদ্ধ করেছে। এখন যে বিষয়টা আপনি জানতে চাইলেন, তাহলে আগামীতে আমাদের পথ চলাটা কি কেমন হবে? আগামীতে পথ চলাটা কিন্তু একটু কঠিন হয়ে যাবে যদি এখনই সময় অনুযায়ী পদক্ষেপটা না নেওয়া হয়। একটা কথা বলে শেষ করি, ধরুন অভ্যুত্থানের পরে 6 মাসের মধ্যে যদি একটা নির্বাচন হতো, তাহলে পরিস্থিতিটা কী হতো?
পরিস্থিতি এরকম হতো যে নির্বাচনের মাঠে সমস্ত দলগুলো নেমে যেতেন, Yeah. তারা তাদের কমিটমেন্ট নিয়ে নামতেন এবং কমিটমেন্ট অনুযায়ী তারা তাদের কর্মী বাহিনীকে সাজাতেন। এই মব ভায়োলেন্সের জায়গাটা আর হতে পারতো না এবং নির্বাচিত একটা সরকার তার দায়বদ্ধতা তখন তার থেকে যেত। কিন্তু যত সময় গিয়েছে তত যারা এই মবের সুবিধা নিতে চেয়েছেন, ক্ষোভের মধ্যে লোভের সুযোগ যারা দেখেছেন, যে লুটপাটের সুযোগ যারা দেখেছেন, যে একটা মব করলে তো লুটপাটও করা যায়, তারা কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের এই দোদুল্যমানতাকে কাজে লাগিয়েছে। জাহিদ, এবার একটু নেপালের দিকে যাই। নেপাল পরিস্থিতি আপনি জানেন যে নেপালেও কিন্তু বাংলাদেশে যা ঘটেছিল তাই ঘটেছে। প্রধানমন্ত্রী হেলিকপ্টারে চড়ে অজানা গন্তব্যের দিকে রওনা হয়েছেন। পরিস্থিতিটা এমনই যে ওইখানে তাদের পরিস্থিতিও ছিল না আসলে কি হতে পারে। তো এখন পরিস্থিতিটা নেপালে যেটা হলো, অনেক বিশ্ব মিডিয়া এমনকি ভারতীয় মিডিয়া বলছে যে বাংলাদেশের অবিকল চিত্র দেখা যাচ্ছে নেপালে। আপনি কিভাবে দেখেন? আমি শতভাগ একমত না এটা নিয়ে। মানে নেপালের আদাত যেটা দেখা যাচ্ছে সেটা শ্রীলঙ্কায় হয়েছিল বলে আমার মনে হয়। কেন বলছি, ওই দুইটা সরকারের মিল আছে। ওই দুইটা সরকার কিন্তু জনগণের ভোটে নির্বাচিত সরকার এবং তার চরিত্রও দেখবেন মর্মান্তিক। একজন মানুষও মারা যাওয়া উচিত না, কিন্তু 19 জন মানুষ মারা গেছে, এর মধ্যে উনি সিদ্ধান্ত নিয়ে নিলেন যে দরকার নেই, আমি চলে যাই। বাংলাদেশে 1,500 মানুষ মারা যাওয়ার পরও 5 তারিখ সকালে উনি মিলিটারিকে চেষ্টা করছেন কনভিন্স করতে, তুমি তোমার অটোমেটিক ওয়েপন দিয়ে গুলি করতে থাকো যত হাজার মানুষ মারা যায়। এবং নেপালেও তার সাথে তার সাঙ্গপাঙ্গ দেশের পুলিশ, এই যে পুলিশ গুলি করলো, মিলিটারি গুলি করলো, পুলিশ মিলিটারি কি পালিয়ে যাবে নেপালে? শ্রীলঙ্কায় গিয়েছিল, যায়নি। কারণ ওই দুইটা দেশে নির্বাচিত সরকার হওয়ার কারণে তারা স্টেটের যাবতীয় যে ইনস্টিটিউট আছে, যত রকম ফোর্সেস আছে, সেগুলোকে আসলে সে তার ক্যাডার বাহিনীতে পরিণত করে নাই। দেখবেন নেপালে তো বাংলাদেশে যেমন একটা থানায় কোনো পুলিশ ছিল না, নেপালে কি হচ্ছে নাকি? এটা হচ্ছে না। সো আমি রেদার মডেলটা ওইটার সাথে তুলনা করতে চাই। কিন্তু যে জায়গাটা ইন্টারেস্টিং, বাংলাদেশের সাথে মিলটা যে জায়গায়, জেনজিরা সারা পৃথিবীতে কিন্তু যখন আমাদের এই মুভমেন্ট সাকসেসফুল হয়েছে তখন এইভাবে ইন্টারপ্রিটেড হয়েছে জেনজিদের প্রথম সাকসেসফুল আপরাইজিং। এবং এদের সাইকোলজি বোঝার ব্যাপার, এই যে আপনি বললেন যে ওনারা বুঝতেও পারছিলেন না কি করবেন বা কি করবেন না। এই যে নেপালের একটা সরকার প্রাথমিকভাবে যেটা ট্রিগার্ড হয়েছে, নেপাল যদিও দীর্ঘদিন থেকে অস্থির, আমি আর একটু ডিটেইলও বলতে চাই সেটা নিয়ে। প্রাথমিকভাবে যেটা হয়েছে সেটা হলো এরকম, মত প্রকাশের সরকারের দিক থেকে এই ধরনের সরকারগুলো যেটা হয়, একটা হাইকোর্টের একটা রায় ছিল যে নানান রকম তাদের যে সোশ্যাল মিডিয়ার বক্তব্য সেগুলো যদি হিংসাত্মক হয়, রাষ্ট্রের নিরাপত্তা, মানে যেগুলো সাধারণত স্বৈরাচারী সরকারগুলো করে, নেপালে যদিও একটা নির্বাচিত সরকার, আবারও বলছি, তো সেগুলো কিছু নীতিমালা অ্যাকসেপ্ট করতে বলা হয়েছিল, না হলে 7 দিনের মধ্যে বন্ধ করে দিতে হবে। তো টিকটক এবং এর সাথে আরও কয়েকটা মিলে মনে হয় মোট 5টা এটা কমপ্লাই করেছে, বাকি সবগুলো বন্ধ করে, মানে সবগুলোর মধ্যে ধরুন আপনি ফেসবুক বন্ধ করে দিচ্ছেন, আপনি হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিচ্ছেন, ইউটিউব সব। এখন সমস্যাটা খেয়াল করে, ধরুন আজকে বাংলাদেশে আপনি ফেসবুক বন্ধ করে দেবেন, অন্য কিছু বাদ দেন, আমরা ফেসবুকে এক অর্থে অনেক সময় অকাজ করি, সময় কাটাই। ফেসবুক ভিত্তি করে অসংখ্য ব্যবসা বাংলাদেশে, আপনি তরুণদের চাকরি দিতে পারবেন না, ও কোনো রকমে নানান রকম প্রোডাক্ট তৈরি করে, ফেসবুকে মার্কেটিং করে, ফেসবুক বেস। অনেক মেয়ে বাংলাদেশে ঘরে বসে বসে সে পোশাক বিক্রি করে, সে কসমেটিক্স বিক্রি করে, সে তার পরিবারের সচ্ছলতা আনার চেষ্টা করছে। সো আপনি চাকরি দিতে পারেন না, যে নিজের মতো করে একটা ব্যবস্থা করে নিচ্ছে, আপনি তার পেটে লাথি মারছেন, এই ধরনের পরিস্থিতি ওইটাই হয়েছে। যোগাযোগ, আপনার স্বজন, নেপালের কিন্তু বিরাট অংশ আমাদের মতো প্রবাসী কর্মী আছে, তাদের সাথে অ্যাপে কথা বলা অনেক সাশ্রয়ী। তো এগুলো নিয়ে তাদের ক্ষোভ তৈরি হলো, তারা মাঠে নেমে গেলেন। কিন্তু যেটা হয়, এগুলো একটা বিষয় ধরে নামা হয়, কিন্তু যেটা বেসিক জায়গা, খুব ভালো সুশাসন নেই, দুর্নীতি আছে, এগুলো যখন মানুষকে ক্ষুব্ধ করতে থাকে তখন বাকি জিনিসগুলো যুক্ত হয়ে এটা ট্রিগার করে মাঠে নেমে গেল। বাংলাদেশেও তাই হয়েছে। কিন্তু এটা ইন্টারেস্টিং হলো যে চীন ভারতের মধ্যে যখন সম্পর্কের টানাপোড়েন ছিল, তখন কিন্তু সরকার পরিবর্তন হয়নি। পরিবর্তন হলো তখনই যখন দুই দেশ এক মোটামুটি মত পার্থক্য কমিয়ে তারা মানে একদম কাছাকাছি পৌঁছে গেছে। সেই সময় পরিবর্তনের মানে চীনাপন্থী সরকার। জি, আমি ওই জায়গায় আসবো, মানে আমি ইন্টারন্যাশনাল জায়গাটায় আসবো। তো যেটা বলছিলাম, বাংলাদেশেও ঠিক তাই হয়েছিল। দীর্ঘদিনের ক্ষোভ আছে, একটা বিষয় ট্রিগার করলো, কোটা নামলো, সবাই তার ক্ষোভ নিয়ে নেমে গেল। এখানেও তাই হয়েছে। এবার ওই যে জিওপলিটিক্যাল এবং ইন্টারন্যাশনাল ইস্যুজ আছে, আমি ঠিক চায়নার সাথে ইন্ডিয়ার সম্পর্কর ঝামেলা শেষ হয়ে গেছে মনে করি না।
এটা নিয়ে অনেক কথাবার্তা হলো, কারণ 7 বছর পর মোদি চায়নায় গেছেন, হয়তো আমেরিকার সাথে ট্যারিফের সংকট না হলে উনি এবার যেতেনও না। সো এসসিওতে গেলেন, অনেক কথাবার্তা বললেন, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, শি জিনপিং আমেরিকার হেজিমনি, আমেরিকার ওয়ার্ল্ড অর্ডারকে চ্যালেঞ্জ করছেন। উনি কোনোভাবে স্টুপিড না, এবং ওনার কৌশল নিয়ে সারা পৃথিবীতে এখন দারুণ আলোচনা হয় যে চায়না যে সময় আমেরিকাকে চ্যালেঞ্জ করার কথা, উনি তার আগেই চ্যালেঞ্জ করেছেন, এবং ইনিশিয়াল স্টেজে, উনি তো 13 সালে ক্ষমতায় এসেছিলেন, ইনিশিয়াল স্টেজে মনে হচ্ছিল উনি ভুল করলেন, কিন্তু আজকে এসে মনে হচ্ছে সে সম্ভবত ভুল করেননি। তো এখন মোদি কেন তার সাথে খাতির করতে যায়, এটা কতদিন হতে পারে, এইগুলো আসলে সে খুব ভালো বোঝার কথা। কারণ আমরা খেয়াল করবো এসসিও থেকে ফিরে আসার পর মোদি আবার ট্রাম্পের সাথে বিরাট সম্পর্ক আছে বলে টুইট করেছেন। সেজন্য ওই দুইজনের ঐক্যর কারণে এটা সহজ যে অঙ্ক দেখা যায় সেটা হচ্ছে যে আমেরিকা এখানে অনেক বেশি রোল প্লে করেছে কিনা ভেতর থেকে। আমার কাছে এখনো মনে হয় আমেরিকা চেষ্টা করতেই পারে, কারণ এই ধরনের সিচুয়েশন এসে যাবে, এগুলো সব সিরিয়াস জিও পলিটিক্যাল ইন্টারেস্ট আছে, কারণ নেপালের সাথে চায়নার বর্ডারই আছে। এদিকে যেটা হয়েছে, আমি মনে করি ইন্ডিয়াও যে এই সরকারের পতনে অখুশি হবে বা রোল প্লে করবে না তা না, কারণ বছরের পর বছর, আমাদের মনে আছে 1.5-2 বছর বা 3 বছর আগে কেপি শর্মা ওলির পতনের জন্য কিভাবে চেষ্টা করা হচ্ছিল, বিশেষ করে ওই জোট সরকার থেকে প্রচণ্ড এবং মাধবরাও নেপালের সমর্থন সরিয়ে। মানে রাজনীতি কি ইন্টারেস্টিং, যারা এরাই সবই মাওয়িস্ট, এরা একসময় সবাই ইন্ডিয়ার বিরুদ্ধে ফাইট করেছেন, কিন্তু যখন ওলি ওদিকে চলে গেলেন, চায়নার দিকে অনেক চলে গেলেন, তখন চায়না কিন্তু প্রকাশ্যে তাদের রাষ্ট্রদূতকে দিয়ে বিভিন্ন রকমভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। আমাদের দেশের পশ্চিমা রাষ্ট্রদূতরা যেমন করেন, চায়না, অনেকে বলেন চায়না দেশের ডোমেস্টিক পলিটিক্সে মানে হস্তক্ষেপ করে না, কিন্তু ওই প্রথম আমরা এই অঞ্চলেই দেখেছি তিনি খুব সিরিয়াসলি করেছেন। সো ওই ফাইটটা আছে, এবং আমি মনে করি ইন্ডিয়াও আসলে এটার মধ্যে ইনভলভ। আর একটা জিনিস একটু যোগ করে রাখা দরকার, গত বেশ কয়েক মাসে একটা নতুন ফেনোমেনন আছে, ওইটাকেও ইন্ডিয়ান পেট্রোনাইজড বলে ধারণা করা হয়, সেটা হচ্ছে ওরা রাজতন্ত্র ফিরিয়ে আনার একটা মুভমেন্ট শুরু হয়েছে, এবং নেপালে এক ধরনের হিন্দুত্ববাদ উস্কে দেওয়ার চেষ্টা আছে ভারতের দিক থেকে। সো আমি এই মুভমেন্টটাকে, আমেরিকা এখানে তার স্বার্থ আছে, চাইতেই পারে, ভারতও যে এই প্রশ্নে আমেরিকার সাথে কাউন্টারঅ্যাক্ট করবে, চায়নার পক্ষে দাঁড়াবে না, ওদের এটা একটা জাস্ট জেস্টার। সিও জানেন এই ঝামেলা হয়েছে বলে উনি ফর দ্য টাইমিং এটা দেখাচ্ছেন। ওদের দুই দেশের মধ্যে যে পরিমাণ সংকট আছে, এটা আসলে তাদের ডোমেস্টিক পলিটিক্সের কারণেও তারা আসলে এটা সহজে সুরাহা করতে পারবে না। আর আমেরিকার ইন্ডিয়ার যে সম্পর্ক ক্রাইসিস দেখা যাচ্ছে, এটা লং রানে আসলে থাকবে না। সো আমি মনে করি এই মুভমেন্টটায় আমেরিকা ইন্ডিয়া একই লাইনেই আছেন। অনেক ধন্যবাদ। রতন, আপনি দেখলেন নিশ্চয়ই যে বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, এমনকি পাকিস্তানে তো সরকার হলো মেকানিজমের মাধ্যমে সরিয়ে দেওয়া হলো, কিন্তু এই যে পরিবর্তনগুলো হচ্ছে এটা কেন? এখানে 3টা দেশ যদি বলি, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল, আর একটা দেশ আছে ইন্দোনেশিয়া, সেটা সরকার পরিবর্তন হয়নি, কিন্তু বিক্ষোভটা হবে আর কি। আর ওইদিকে একটা নতুন ধরনের সরকার পরিবর্তন হয়েছে নতুন পদ্ধতিতে, সেটা হচ্ছে পাকিস্তানে। সবগুলোর যদি সিনারিওটা দেখি, ভেতরে কিন্তু মানুষের অসন্তোষ হচ্ছে দুর্নীতি আর বৈষম্য, শাসক গোষ্ঠীর দুর্নীতি আর সামাজিক বৈষম্য। এর সঙ্গে যুক্ত আছে যে বেকারত্ব। নেপালের ছেলেরা প্রশ্ন তুলেছে, তোমাদের ছেলেদের কাঁধে গুচি ব্যাগ, আর আমাদের ছেলেরা আসে লাশের কফিনে। তার মানে তোমাদের ছেলেরা বিদেশে পড়তে যায়, ফিরে আসে তখন দামি ব্যাগ নিয়ে আসে, আর আমাদের ছেলেরা বিদেশে রেমিটেন্স আনতে যায়, ফিরে আসে তাদের কফিনবদ্ধ লাশ। তাহলে আমরা রেমিটেন্স যোগাই আর তোমরা এটাকে পাচার করো। এইটা কিন্তু একটা বড় প্রশ্ন ছিল, স্লোগানটা উঠেছিল এইভাবে যে তোমাদের ছেলেদের কাঁধে গুচি ব্যাগ, আমাদের ছেলেরা কফিনে। 2 নম্বর হচ্ছে যেটা জাহিদ ভাই খুব রাইটলি বলেছেন, যে বেকার যখন থাকে তখন হয় যে কোনোভাবে দেশের বাইরে চলে যেতে চায়, অথবা দেশে থাকলে কোনো না কোনোভাবে তার জীবিকা অর্জনের একটা ব্যবস্থা করে। তো জীবিকা অর্জনের ব্যবস্থার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া বা প্ল্যাটফর্ম ইকোনমি এটা এখন একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্ল্যাটফর্ম ইকোনমির মধ্যে যদি আমি বাইক রাইডিং বলি, কিংবা রাইড শেয়ারিং বলি, কিংবা খাদ্য বলি, সব কিছুই ছোটোখাটো বিজনেস, যখন এগুলোর উপর গভর্নমেন্ট নিয়ন্ত্রণ আরোপ করার চেষ্টা করেছে, গভর্নমেন্ট নিয়ন্ত্রণ আরোপ করার চেষ্টা করেছে কী কথা বলে, যে এগুলোতে এমন কিছু কথাবার্তা হচ্ছে যেটা সরকার অ্যালাউ করতে পারে না। কিন্তু যারা এগুলো ব্যবহার করতেন তারা বলতেন, আমরা তো দুর্নীতি সমস্ত কিছু যেটা পত্রিকা ছাপতে পারে না সেটা আমি প্রচার করে দিতে পারি, যেটা তোমরা সরকার করো কিন্তু জনগণকে জানাও না, আমরা সেটা প্রচার করতে পারি। তার মানে তুমি শুধুমাত্র প্রচারের কণ্ঠকে রুদ্ধ করছো তা নয়, তুমি আসলে তোমার দুর্নীতিটাকে আড়াল করছো।
বলে এই সমস্ত বন্ধ করো না, বন্ধ করো দুর্নীতি, এই কথাগুলো এসছে। আর পাশাপাশি যদি ভূ রাজনৈতিক অবস্থানটা দেখি, নেপাল হচ্ছে একটা ল্যান্ডলক কান্ট্রি, ভারতের সঙ্গে প্রায় 1700 কিলোমিটারের একটা বর্ডার, ভারতের 5টা রাজ্য নেপালের সঙ্গে যুক্ত বর্ডারে, আর ওই যে চীনের সঙ্গে প্রায় 1300 কিলোমিটারের একটা ইয়ে। কিন্তু চীনের পাশে আছে আবার হিমালয়, ফলে চীনের সঙ্গে যোগাযোগটা একটু কঠিন, ভারতের সঙ্গে সহজ। নেপালের রাজনীতিতে ভারতের প্রভাব যেমন আছে, নেপালের জনগণের মধ্যে প্রচণ্ড ভারত বিরোধিতাও আছে। দেখুন, আন্দোলনটা হচ্ছে ছাত্ররা বিক্ষোভে ফেটে পড়েছে, এটা একটা দিক, কিন্তু আক্রান্ত হচ্ছে কংগ্রেস মানে পার্টি অফিস, ফলে এটাও আর একটা বিষয়। ভারত আবার জানিয়েছে ভারতীয় নাগরিকদেরকে সাবধানে চলাফেরা করার জন্য। তার মানে অনেকগুলো ঘটনা এখানে ঘটছে। ঠিক একই সময়ে দেখুন, একদিকে রাশিয়া, চীন এবং ভারত তারা যেমন একটু কাছাকাছি আসছে, আবার নেপালে বিক্ষোভটা জেগে উঠল। এর পেছনে শুধু কি ভারত, শুধু কি চীন, নাকি এর পেছনে আমেরিকানদেরও একটা রোল আছে? যে এই নেপালের রাজনীতিতে কার প্রভাবটা থাকবে? প্রত্যক্ষ রাজনৈতিক প্রভাব আমেরিকার পক্ষে এখানে করা কঠিন। আমেরিকা নেপালের যেহেতু ভারতের মাধ্যমে, সেই ভারত যখন আবার একটু ঢলে পড়লো অন্যদিকে, তাহলে সে কিভাবে নেপালকে তার পক্ষে রাখতে পারবে? নেপাল পক্ষে রাখতে পারবে হয়তো এমন যে যুবশক্তি যারা এই সমস্ত মিডিয়া ব্যবহার করে, প্ল্যাটফর্মকে ব্যবহার করে, ডিভাইস ব্যবহার করে, তাদের মনন জগতের উপর কোনো প্রভাব ফেলতে পারে কিনা। ফলে এই নেপালের পরিস্থিতিটা খুবই জটিল, এটা এক। আরেক দিক থেকে নেপাল যেমন একদিকে ল্যান্ডলক কান্ট্রি, নেপাল কিন্তু আরেক দিকে সামরিক দিক থেকে একটা গুরুত্বপূর্ণ জায়গাও, সেটা চীনের ক্ষেত্রেও যেমন, সেটা ভারতের ক্ষেত্রেও তেমনি। বাংলাদেশের সঙ্গে নেপালের কোনো সীমানা নাই, কিন্তু বাংলাদেশের সঙ্গে নেপালের একটা কিন্তু মনস্তাত্ত্বিক যোগাযোগ আছে। বাংলাদেশিরাও চায় নেপালের সঙ্গে অর্থনৈতিক এবং সামাজিক যোগাযোগটা রাখতে, নেপালও চায় বাংলাদেশের সঙ্গে রাখতে, যাতে ইন্ডিয়ান ডোমিনেশনটা কিছুটা কমানো যায়। এই সমস্ত সময়ে নেপালে দীর্ঘদিন ধরে, ধরুন প্রায় 1993 সাল থেকে যদি ধরি, 93 সালের পর থেকে কিন্তু নেপালে এইরকম মানে একের পর এক দফায় দফায় নানান ধরনের আন্দোলন আসছে। সব আন্দোলনের মধ্য দিয়ে নেপাল একটু একটু করে এগিয়েছে, রাজতন্ত্র থেকে গণতন্ত্রের দিকে এসছে, ধর্মভিত্তিক দেশ থেকে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশের দিকে এসেছে, এবং আস্তে আস্তে ক্রমান্বয়ে সামাজিক বৈষম্যগুলো দূর করবে এই স্লোগানগুলো বড় হয়েছে। কিন্তু মানুষের মধ্যে আকাঙ্ক্ষা যখন বড় হয়, তখন যদি আকাঙ্ক্ষাটা মার খায়, তখন বিক্ষোভটাও বড় হয়। যে কারণে এতদিনের আন্দোলনে বৈষম্যের বিরুদ্ধে যে কথাগুলো ছিল, শোষণের বিরুদ্ধে যে কথাগুলো ছিল, সেগুলো যখন দেখলো যারা ক্ষমতায় যাচ্ছেন তারাও নানা ধরনের এই দুর্নীতি এবং লুটপাটের সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছেন, তখন মানুষের ক্ষোভটাও কিন্তু সীমাহীন হয়েছে। ফলে নেপাল আমাদেরকে একটা শিক্ষা দিচ্ছে। বাংলাদেশ যেমন নেপালের বিক্ষোভকে শক্তি দিয়েছে, নেপালের এই বিক্ষোভ কিন্তু বাংলাদেশকেও শক্তি দেবে, এবং বাংলাদেশও ভবিষ্যতে যারা শাসক হিসেবে আসবেন তাদের এটা বিবেচনা করতে হবে। 2024-এর 5ই আগস্টই শেষ নয়, আরও অনেক আগস্ট বারবার এরকম আসতে পারে যদি দুর্নীতি এবং বৈষম্যগুলো বৃদ্ধি পায়। দেখা যাক শেষ পর্যন্ত কী দাঁড়ায়। আপনি জানেন এই 4টা দেশের কথা যেটা বললাম, নেপালে তো মাত্র পরিবর্তন হলো, একমাত্র শ্রীলঙ্কা ঘুরে দাঁড়িয়েছে, বাংলাদেশ তো ঘুরে দাঁড়ায়নি, পাকিস্তানও না। কেন? আমার এটা নিয়ে খুব সুস্পষ্ট কারণ আছে, আমি বলছি তার আগে। মানে রতন ভাই যেটা বললেন, যেমন ধরুন নেপালের এই সরকার, মানে তাদের আসলে এই যে এটা একটু বলা দরকার আছে, নেপালে কিন্তু খুবই আনস্টেবল সরকার ছিল একটার পর একটা। মানে আমাদের কিছু লোকজন পিআর নিয়ে শোষণ করে না, আমরা প্রায় বলি এটা আনস্টেবল সরকার হলো সবচেয়ে খারাপ জিনিস। ওনাদের তো একটু অন্যরকম পিআর, তাদের মেইন পার্লামেন্টারি হাফ সিট হচ্ছে ফার্স্ট পাস দ্য পোস্ট, আর হাফ সিট হচ্ছে পিআর। সো জাপানের এই পিআরের কারণে নেপালে খুব ভালো সরকার টিকছিল না। তারপরে নির্বাচিত ফেয়ার ভোটে, শ্রীলঙ্কাতেও তাই, ইন্দোনেশিয়াতেও মোটা দাগে তাই। কিন্তু ইন্দোনেশিয়াটাও একটু যোগ করতে চাই যে কীভাবে মানুষের মধ্যে ট্রিগার করে, মানুষের মধ্যে তো ক্ষোভ থাকে। এইসব দেশগুলো তো আসলে কখনোই নির্বাচিত সরকারের যে অনেক ভালো সুশাসন বা মানুষের যে দুর্নীতিমুক্ত পরিবেশ তৈরি করে তা না। ওখানে মানুষের মধ্যে ক্ষোভ ছিল, কিন্তু হঠাৎ করে তারা করলেন কি, তাদের যে পার্লামেন্ট মেম্বার তাদের বেতন বাড়িয়ে দিলেন, তাদের টোটাল ফ্যাসিলিটি, তাতে যে অঙ্কের টাকা বেশি খরচ হবে ইন্দোনেশিয়ার মতো, ইন্দোনেশিয়ার একটা বিরাট অর্থনীতি, তার তুলনায় কিছু না, কিন্তু ওটা ট্রিগার করলো মানুষকে, মানুষ রাস্তায় নেমে গেলেন এবং ফাইট করলেন। তাহলে ওই কথাটাই আসলে আলটিমেটলি দাঁড়ালো যে মানুষ তার কেমন আছে, তাকে কেমন রাখা হচ্ছে, এই জিনিসটা ভবিষ্যতে দেখবে ফার শিওর। এখন শ্রীলঙ্কার প্রশ্নে আছে, শ্রীলঙ্কা কেন ঘুরে দাঁড়াতে পেরেছে এটা নিয়ে আমার একটা ব্যাখ্যা আছে। শ্রীলঙ্কাতে দুই ভাই
মাহিন্দা এবং গোতাবায়া রাজাপাকসা দুই ভাই আসলে অথরিটারিয়ান হয়ে উঠতে চেয়েছেন। তারা অথরিটারিয়ান ছিলেন এবং শ্রীলঙ্কার কনস্টিটিউশনের একটা অ্যামেন্ডমেন্ট যেখানে রাষ্ট্রপতিকে অনেক বেশি পাওয়ার দেওয়া হয়, তাদের যে কনস্টিটিউশনাল কাউন্সিল আছে সেটা রাখা না রাখা নিয়ে তারা অনেক দিন এটাকে বাতিল করেছেন, মানে আরো পাওয়ারফুল হতে চেয়েছেন। মাঝখানে আরেকজন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন সিরিসেনা। শ্রীলঙ্কায় নির্বাচন ঠিকঠাক মতো হয়। একটা দেশে যখন নির্বাচন ঠিকঠাক মতো হয় তখন সেই দেশের প্রধান, সেটা রাষ্ট্রপতি হোক প্রধানমন্ত্রী হোক, তিনি প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ভেঙে ফেলতে হয় না। তিনি চেষ্টা করেন প্রভাব রাখতে যারা অথরিটারিয়ান হতে চান, কিন্তু সব প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলেন না। ধরুন যখন একটা সরকার মাফিয়া, শেষ কাছে একটা মাফিয়া সরকারে পরিণত হয়েছিল, তার জন্য সে প্রত্যেকটা স্টেটের প্রতিষ্ঠান ভাঙতে হয়েছে। বিচার বিভাগ বলে কিছু নাই, পুলিশ বলে কিছু নাই, ওটা দলীয় পেটোয়া বাহিনীতে পরিণত হয়েছে। যতগুলো কমিশন আছে, নির্বাচন কমিশন, প্রত্যেকটা হাতের বাইরে চলে গেল। শ্রীলঙ্কায় কি মাহিন্দা রাজাপাকসা ক্ষমতা থাকায় অবস্থায় সেই নির্বাচনে তার বিপক্ষে সিরিসেনা, তার মিলিটারি চিফ ছিল, জিতেন নাই? জিতেছে তো। তো ফলে তার প্রতিষ্ঠানগুলো ইনট্যাক্ট ছিল, তার ব্যাংকগুলো ইনট্যাক্ট ছিল, তার অর্থনীতিতে একটা এখানে ডিটেল সুযোগ নেই, আমরা আসলে আলোচনা করতেও পারি কেন তার ডলার ক্রাঞ্চটা হলো, কিভাবে হলো, কিন্তু তার ব্যাংকিং সিস্টেম ওয়াজ ইনট্যাক্ট। বাংলাদেশের শ্রীলঙ্কার একটা ব্যাংক কাজ করে, বাংলাদেশের একটা শাখা আছে, সবচেয়ে ট্রাস্টেড ব্যাংকগুলোর একটা, ইভেন ওই দেউলিয়া হওয়ার পরও। ওখানে তো তার অলিগার্করা শ্রীলঙ্কার ব্যাংকগুলো খালি করে টাকা পাচার করে দেয় নাই। সো বাংলাদেশের পুরো সব সিস্টেম, ফুল স্ট্রাকচার শেখ হাসিনা ভেঙে ফেলেছিল তার মাফিয়া অর্থনীতির জন্য। ফলে আমাদের ঘুরে দাঁড়াতে দেরি হবে। আমাদের মানুষগুলোর উপরে যে ধরনের পরিস্থিতি তৈরি করেছে, আমাদের মানুষের চরিত্র যেভাবে পাল্টে দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেই কারণে শ্রীলঙ্কা সবই ইনট্যাক্ট ছিল। ওনারা একটা জায়গায় ফেল করলেন, ফেল করার কারণে মানুষ ক্ষুব্ধ হলো, তাকে চলে যেতে হলো, বাকি সব কিছু ইনট্যাক্ট। সো ইনট্যাক্ট সিস্টেমের উপরে একটা দেশ রিকভার করা ইজ মাচ ইজিয়ার। আমাদের জন্য এটা অনেক বেশি কঠিন কাজ। এই জন্য শেখ হাসিনার সময় আমি রিপিটেডলি বলেছি, শেখ হাসিনা একদিন যাবে, তখনই বলতাম, কিন্তু উনি যে ক্ষতি করে দিয়ে গেছেন, এটা রিকভার করা আমাদের জন্য অনেক লম্বা সময়ের ব্যাপার হবে। অনেক সময়, শেষ দিকে প্রায়। শ্রীলঙ্কার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, শ্রীলঙ্কার জনগণ তারা চাইছিল যে একটা দুর্নীতিবাদের অবসান ঘটুক, এবং যে কারণে দেখুন রাজাপাকসা যখন পালিয়ে গেল, রাজাপাকসার রাজপ্রাসাদে সবাই, মানে প্রেসিডেন্টের ভবনে সবাই গেলেন, কিন্তু কেউ লুটপাট করেননি। আমাদের এখানে কিন্তু একটা ব্যতিক্রম ধরবে, ক্ষোভের সঙ্গে লোভ এবং সুযোগ সন্ধানীরা একত্রিত হওয়ার কারণে যেটা হয়েছে যে আমাদের দুর্নীতিবাজ পালিয়েছে, কিন্তু দুর্নীতিটা পালায়নি। যে কারণে আমরা পরবর্তীতে এমনকি উপদেষ্টা হতে চান এই জন্য 200 কোটি টাকা দিতে চেয়েছেন, এরকম খবর এসছে। ডিসি হওয়ার জন্য 5 কোটি টাকা দিতে চেয়েছেন। মানে এই যে ছাত্ররা আন্দোলন করলো, সেই ছাত্রদের মাথা কিনে নেওয়া অথবা মাথা নষ্ট করার জন্য টাকার বস্তা নিয়ে তাদের সামনে দাঁড়িয়েছেন, এবং যারা একদিন বুলেটের সামনে দাঁড়াতে ভয় পান নাই, তারা টাকার বস্তার সামনে মাথাটা নিচু করে ফেলেছেন। এই ঘটনাগুলো আমরা দেখেছি। ফলে শ্রীলঙ্কা এখানে একটা শক্ত মেরুদণ্ডের পরিচয় দিয়েছে দুই দিক থেকে। জনগণের মধ্যে সেই কালচারাল স্ট্যান্ডার্ডটা তৈরি হয়েছিল, আর আরেকটা কথা না বললেই নয়, সেখানে একটা লেফট লিনিং অর্গানাইজেশনগুলো তারা আবার একটা শক্ত অবস্থান নিয়েছিল। তারা বলছে দুর্নীতির মূল কারণ হচ্ছে শোষণ এবং লুটপাট। এইটাকে যদি বন্ধ করা যায়, এবং এইটা যদি বন্ধ না করা যায় তাহলে কি হবে, আর বন্ধ করলে কি হবে। বন্ধ করতে গিয়ে তারা দেখলেন কীভাবে তারা মুদ্রাস্ফীতিটা কমিয়ে ফেললেন, কীভাবে ব্যাংকগুলো, সবচেয়ে দেউলিয়া ব্যাংকগুলোকে কীভাবে তারা একটু চাঙ্গা করে তুললেন, এবং সবচেয়ে বড় যে জিনিসটা দাঁড়ালো, যে নতুন বাজেটটা হলো, সেই বাজেটে দেখুন কীভাবে ট্রিমেন্ডাসলি তারা মোড় ঘুরিয়ে দিলেন। কৃষিতে বরাদ্দ বাড়াও, শিক্ষায় বরাদ্দ বাড়াও, স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়াও। তার এই 3টা জায়গায় কিন্তু বরাদ্দ বাড়িয়ে দিলেন। আর আমাদের বাজেট দেখেন, আমাদের একটা বাজেট হয়েছে, এই বাজেটে কৃষি, শিক্ষা এবং স্বাস্থ্য 3টাতে আগের চেয়েও বাজেট কমেছে। তো ফলে ঘুরে দাঁড়ানোর জন্য দিকটাও ঠিক করতে হয়, কোন দিকে ঘুরে দাঁড়াবো। ঘুরে কি উল্টো দিকে ঘুরে দাঁড়াবো, তাহলে তো অবস্থা আরও খারাপ হবে। আর যদি আমি সঠিক পথে ঘুরে দাঁড়াই, তাহলে আমি অন্ধকার থেকে আলোর দিকে যাত্রা করব। সেটা অনেক দূরে বোঝায়। আমি মনে করি সময় লাগবে, কারণ ওই যে বলছি আমাদের সিস্টেমটা, রতন ভাইকে বলছি, ধরেন শ্রীলঙ্কার যে সরকার হচ্ছে, ওকে যদি বাংলাদেশে এনে বসিয়ে দেয়, পারবে না। কারণ ওই যে বলছি, কারণ প্রতিটা প্রতিষ্ঠান ধ্বংস করা হয়ে গেছে, শ্রীলঙ্কায় অত ধ্বংস হয় নাই। সরকার একটা ফ্যাক্টর, কিন্তু ওই যে পুরো স্ট্রাকচার ধ্বংস করা। জাহেদ, অনেক ধন্যবাদ আপনাকে। রাজিকুজ্জামান রতন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন।